পা টিপে টিপে বাসায় ঢুকতেই থমকে গেল প্রাণেশা। ড্রয়িং রুমের সোফায় টান টান হয়ে বসে আছে তার মাম্মাম। নিষ্প্রভ, শান্ত দৃষ্টিযুগল তার দিকে ধাবিত করেছে। হতচকিত মেয়েটার নিঃশ্বাস ফুরিয়ে আসার উপক্রম। হাতের বইখানা ধপ করে পড়ে গেল হাত হতে। আফরোজা বেগম মেয়ের পানে এগিয়ে গিয়ে শান্ত স্থির চোখে চেয়ে শুধালো, কোথায় গিয়েছিলে? একটু বাইরে আর কি। অত্যাধিক ভয় আর আতঙ্কে কথা জড়িয়ে আসছে মেয়েটার। কেন যে হুট করে খুব কান্না পাচ্ছে তাও। তার মামামের চোখের দৃষ্টি তাকে সতর্ক করে দিচ্ছে বারবার, যেন অশুভ কোনো সংকেত। আফরোজা বেগম দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালেন। পরপর মেয়ের দিকে তাকিয়ে একই স্বরে শুধালেন, এত রাতে বাইরে কি? আমায় বলে গিয়েছো? শক্ত ঢোক চেপে শুকানো কণ্ঠনালী একটু ভেজালো প্রাণেশা। কম্পিত স্বরে কোনো রকম বলল, তুমি তো ঘুমোচ্ছিলে মাম্মাম, তাই জাগাইনি। এই তো এদিকেই ছিলাম। নেক্সট টাইম আমি বাসায় থাকি বা না থাকি, এত রাতে যেন বাইরে যাওয়া না হয়। রুমে যাও। প্রাণেশা এক মুহূর্ত দেরি করলো না আর, এক ছুটে রুমে চলে আসলো। আফরোজা বেগম মেয়ের গমন পথ দেখে নিচে পড়ে থাকা বইটা হাতে নিলেন। মেয়ের বর্তমান বয়সটা খুব বিপজ্জনক। মেয়ের শারীরিক মানসিক সব ধরনের পরিবর্তন নজরে আসছে তার। মেয়ের মধ্যে ঠিক নিজেকে দেখতে পায় সে। এই বয়সে প্রীতমের জন্য কত শত পাগলামি করেছে সে। মেয়েকে নিয়ে দুশ্চিন্তা এমনিতে কম হয় না তার। মেয়েটা যেন হুট করেই চেঞ্জ হয়ে গিয়েছে। হুট করেই কিশোরী থেকে রমণী করে তুলেছে নিজেকে। কিন্তু কেন মেয়ের এমন পরিবর্তন? এতদিন তেমন একটা খেয়াল না করলেও আজ মনে হচ্ছে মেয়েটা সবসময় পরিপাটি থাকে এখন। ব্যাগি টি শার্ট প্যান্ট ছেড়ে তরুণীদের ন্যায় পোশাক চড়ায় গায়ে। আজ আলমারি গোছাতে গিয়ে দু তিনটে সাদা শাড়ি দেখেছে, গরনে পরিপক্ক ভাব এনেছে। মাঝে মধ্যে ছোট্ট ডায়েরিতেও আঁকিবুকি করতে দেখা যায়। তার কখনো আগ্রহ হয়নি তা নিয়ে। সেখানে কি আছে জানার? আজ কেন যেন মনে হচ্ছে মেয়েটা প্রেমে পড়েছে বোধহয় কারো, নয়তো প্রেমে মজেছে। কিন্তু কার? নিজের মতো ভুল মেয়েকে কিছুতেই করতে দেবেন না আফরোজা। নিজে যেভাবে কষ্ট পাচ্ছে সেভাবে কখনোই মেয়েকে কষ্ট পেতে দেবেন না। মা বাবার অবাধ্য হয়ে খুব একটা সুখে নেই তিনি। মেয়েকে তার মতো অবাধ্য হতে দেবে না সে। চোখে চোখে রাখবে মেয়েকে, প্রয়োজন পড়লে কঠোর হুঁশিয়ারিতে রাখবে। আনমনা সে দৃঢ় মনোবলের সাথে বইটা বুকশিল্পের কাছে রাখতে গিয়ে বইয়ের ভাঁজে নজর আটকালো তার। গাঢ় হয়ে উঠল সেই দৃষ্টি। বইটা পুনরায় নিজের হাতে তুলে নিয়ে ঘুরিয়ে সম্মুখীন করে দেখল প্রত্যেকটা পৃষ্ঠার সংযোগস্থলে কালো কালিতে লেখা JK+P। আবারও সে জেকে। সেদিনের অ্যাক্সিডেন্টাল সুইসাইডাল কেসটার কথা মনে পড়ে গেল হুট করে। তানিশা এই জেকের কথাই বলেছিল কিছু। সন্দেহের তীরটা যেন আরো গাঢ় হলো আফরোজার মনে। বইটা রেখে রুমে ফিরে যেতে যেতে ভাবল মেয়েকে চোখের আড়াল করবেন না তিনি কিছুদিন। স্কুল বন্ধ, বাসাতেও একা রাখা যাবে না, সাথে সাথেই রাখবে। এসব প্রেম ঘটিত সবকিছু থেকে মেয়েকে দূরে রাখবে। এই বয়সটাই এরকম। একজন সচেতন মা হিসেবে তাকেই মেয়েকে ভুল পথে পা বানানো থেকে রক্ষা করতে হবে। প্রাণেশার দিন কাটে কাঁপা বুকে, রাত কাটে অস্থিরতায়। দু চোখে ঘুম ধরা দেয় না ইদানিং। অজানা কারণে দু চোখ ছাপিয়ে জল গড়ায়। রায়ানের সেদিনের কঠোর দৃষ্টি, নীরব হুঁশিয়ারিগুলো মনে পড়লেই দু চোখ ভিজে ওঠে ষোড়শীর। একটা মানুষ এতটা পাষণ্ড হয় কি করে? তারই বা কেন এরকম একটা পাষণ্ড মানুষকে ভালোবাসতে হবে? সে যে চেয়েও নিজেকে আটকাতে পারে না। কি হবে তার? এই লোকটা তার না হলে সে কিভাবে বাঁচবে? মেয়েটার নিঃশ্বাস আটকে আসতে চায়। নীরব কান্না, হু হু আর্তনাদে রূপ নেয় ক্ষণিকের মধ্যেই। মিন্নি এগিয়ে আসে লেজ নাড়াতে নাড়াতে। কোনো সান্ত্বনা বাণী সে শোনাতে পারে না আদরে বিড়ালটা। কিন্তু ঠিকই প্রাণেশার কান্নারত কম্পিত দেহটার পাশ ঘেঁষে বসে থাকে। প্রাণেশাকে বুকে ঝাপটে ধরে। অবুঝ বালিকার ন্যায় বাক্যহীন প্রাণীটিকে শুধায়, আমি কি খুব খারাপ রে মিন্নি? দেখতে অসুন্দর? ভালোবাসা যায় না আমায়?
উনি ভালো কেন বাসছেন না আমায়? কি করলে ভালোবাসবে? ছোট বলে ইগনোর করছে। বয়সটা কি করে বাড়াবো বল? এটা কি আমার হাতে আছে? তুই জানিস মামা ইদানিং আমার সন্দেহের চোখে দেখছে। আমি বুঝতে পারছি। দূরে থাকলে একটু পর পর কল করে জিজ্ঞেস করে কি করছি, কোথায় আছি, বাসায় আছি কিনা, হসপিটালে থাকতে বলে। তার সাথে তুই বল, যার জন্য এই সন্দেহের তীর আমার দিকে আসছে, সেই মানুষটা আমার মূল্য কেন বুঝছে না? আমি কোনোদিন মাম্মামের মুখোমুখি হলে কি জবাব দিব, কি বলবো বল? নিজের মনে অযাচিত চিন্তা ভাবনাগুলো মিন্নির সাথে উগলে দিতে দিতেই কলিং বেল বেজে ওঠার শব্দ শুনল মেয়েটা। অত্যাধিক শুভ্র চেহারা কান্নার তোপে রক্তিম হয়ে উঠেছে, ফুলে উঠেছে ভাষা দু চোখ। দরজার কলিং বেল ইগনোর করে কি মনে করে মোবাইলটা হাতে নিল মেয়েটা। চিরপরিচিত জায়ান খানজাদার ইনস্টা আইডিতে ঢুকে ছোট্ট একটা মেসেজ সেন্ড করলো। আই ওয়ানা বি ইয়োর্স মিস্টার জেকে, ইউ আর মাই জেকে, মাইন্ড। এই লেখা উপরে আরো 5 বার সেন্ড করা। ডেলিভার হয়েছে, নো সেন্ড, নো রিপ্লাই। লোকটা কিভাবে ইগনোর করছে তাকে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবকিছু থেকে ব্লক করে রেখেছে। এরকম টুকরো টুকরো মেসেজ সেন্ড করার পর এতটা পাষাণ কেউ কি করে হয়? প্রাণাশ কি এতটা অযোগ্য? একটু ভালোবাসলে কি হয়? সে তো বাঁচবে না ওই লোকটা ছাড়া। অধৈর্য সে না পেরে কল করে বসলো, একবার না বারবার। শেষবার কল দিতে গিয়ে দেখলো বিপরীত ব্যক্তি কলে মেসেজ দেওয়ার অপশনটুকুও নেই। অর্থাৎ খুব অনায়াসে ব্লক লিস্টে চলে গিয়েছে তার প্রাণেশা প্রাণ নামক অ্যাকাউন্টটা। ভেতরে সবটুকু রাগ, অভিমান, জেদ এসে জড়ো হলো দু চোখের কোলে। অবিরাম বর্ষণের সাথে এই সমস্ত রাগ উগলে দিল যান্ত্রিক মোবাইল ফোনটার উপর। হুহু কান্নায় মেতে উঠল গোধূলি আলোয় মেতে ওঠা হ্যালো কিটির পিঙ্কিশ থিমের বেডরুমটা। ওপাশে দরজার বিপরীত হতে আবারও বেজে উঠল কলিং বেল। আরক্তিম চোখ মুখে পানি ঝাপটে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো একটু প্রাণেশা। অসময়ে কে আসলো ভাবতে ভাবতে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। দুপুরের খাবারটা এখনো ওভাবেই পড়ে আছে ডাইনিং টেবিলে, অথচ আকাশে গোধূলি ছড়িয়েছে সেই কখন। দরজা খুলে দেখলো তানিশা মিস দাঁড়িয়ে মোবাইলে কার সাথে যেন কথা বলছে। তাকে দেখেই অপর পাশের ব্যক্তির উদ্দেশ্যে বলল, দরজা খুলেছে আপা, এই তো আমার সামনে, ঘুমিয়েছিল বোধহয়, এই নিন। পরপর প্রাণেশের উদ্দেশ্যে মোবাইল এগিয়ে দিয়ে চোখের ইশারা করলো কথা বলতে। প্রাণেশা মোবাইল কানে গলাতেই ওপাশ থেকে মাম্মামের কর্কশ কণ্ঠ ভেসে আসলো। কতক্ষণ যাবত কল করছি তোমায়, রিসিভ কেন করনি? বুকটা হঠাৎই ধুকফুক করে উঠল মেয়েটার। আমতামতা করে জানালো, ঘুমিয়েছিলাম মাম্মাম। আমি তোমায় অনলাইন দেখেছি আর বলছো ঘুমিয়েছিলে। আচ্ছা হয়েছে, বাদ দাও। রেডি হয়ে তোমার তানিশা মিসের সাথে চলে আসো হসপিটাল। বাসায় একা থাকতে হবে না। মাম্মাম যে তার কথা বিশ্বাস করেনি বেশ বুঝলো প্রাণেশা। ফুলো ফুলো চোখ জোড়া খিচে আসতে চাইছে কেন যেন। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। মেয়েটা না খেয়ে কোনো রকমের পোশাক পাল্টে রওনা হলো তানিশার সাথে। নিচে নেমে দেখলো মেহেকও দাঁড়িয়ে। তাকে দেখে যে বিরক্ত হয়েছে লাবণ্যময় চেহারায় তা স্পষ্ট ফুটে উঠেছে। গাড়ির ভেতর উঠে বসতে বসতে মেহেক তেতো বিরক্তি ভরা কণ্ঠে শুধালো মেয়েটা, কতক্ষণ লাগে আসতে? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি? আরে, মেয়েটা ঘুমিয়েছিল, উঠে রেডি হয়ে আসলো। মেহেক বিরক্ত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করলো। ড্রাইভিং সিটে বসেছে সে, নিজে ড্রাইভ করছে। মেহেককে গাড়ি চালাতে দেখে প্রাণেশার মনে হলো সে নিজেও গাড়ি চালানো শিখবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সামনে তানিশা আর মেহেককে নিয়ে কি যেন কথা বলছে। মেহেককে বড্ড উচ্ছ্বাসিত লাগছে, বরাবরের মতো পরিপাটি সুন্দরও লাগছে। প্রাণেশা ভাবলো ওনার মতো মেয়েকেই যে দুয়ানা দাম দেয় না, তার মতো ইমেচুর মেয়েকে কিসের দাম দেবে ওই লোক? ওই লোকটার মন পর্যন্ত পৌঁছতে হলে নিশ্চয়ই আরো অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু কতটুকু? সেসব সয়ে যদি গন্তব্যের শেষে তার জেকের ভালোবাসা তার জন্য অপেক্ষারত থাকে, না হয় শূন্যের দিকে ছুটে নিজেকে রক্তাক্ত করার মানে কি? এক মন বুঝলেও আর এক মন অগ্রাহ্য করে সব যুক্তি তর্ক। লোকটার ভালোবাসা পাওয়ার তীব্র বাসনা জাগায় মন কুঠুরিতে।
গত দুদিনের অনিদ্রায় কপালে দুটো পিম্পল উঠেছে, বড্ড জ্বালাতন করছে দুটো। চোখের নিচে হালকা ডার্ক সার্কেলের রেশ এসেছে, যেন চোখের লেপটে যাওয়া কাজলের প্রলেপ। প্রচন্ড মন খারাপ আর হতাশা নিয়ে মাথায় সিট এলিয়ে দিল প্রাণেশা। এ দুনিয়া বিষাক্ত ঠেকে তার। যখন মনে হয় নিজেকে তার নয়, এ লোকটা কখনো তার হবে না, কখনো না। বিশালাকার হসপিটালের সামনে এসে গাড়ি থামতেই তিনজন নেমে দাঁড়ালো গাড়ি হতে। কাঙ্ক্ষিত ইউনিটের সামনে যেতে যেতে গ্রাউন্ড ফ্লোরের সামনে দেখলো বেশ কয়েকটা নামি দামি গাড়ি দাঁড়িয়ে। মানুষ ঠেলে ভেতরে যেতে দেখলো কালো পোশাকধারী কিছু গার্ড। কিছু লোক বলাবলি করছে মন্ত্রীর ছেলে তাশরিক মির্জা মারপিট করে রক্তাক্ত হয়ে এসেছে। এমার্জেন্সিতে ডক্টরের সাথে হাঙ্গামা বাঁধাচ্ছে, ক্রিটিক্যাল পেশেন্ট ফেলে তাকে কেন ট্রিটমেন্ট করছে না সেই নিয়ে। ইতিমধ্যে বেশ কয়েকজন নার্স, ইন্টার্নি ডাক্তার জড়ো হয়েছে এমার্জেন্সি ইউনিটের সামনে। তাশরিক মির্জার সাথে ছেলেপেলাগুলোকে কিছুতে দমানো যাচ্ছে না, তার উপর আরো এমার্জেন্সি পেশেন্ট আসছে। নিচতলায় ডক্টররা হিমশিম খাচ্ছে এক প্রকার। হসপিটালের দৈনন্দিন দৃশ্য এরকম। তানিশারা উপরে না গিয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো সেসব হাঙ্গামা। নিচতলার হট্টগোল উপরতলা পর্যন্ত পৌঁছে গিয়েছে ততক্ষণে। তাশরিক মির্জা রেগে অগ্নিমূর্তি ধারণ করেছে। কিছু সিনিয়র ডক্টর এসে সব মিটমাট করতে চাইল, একান্তভাবে দুঃখ প্রকাশ করলো বার কয়েক। স্বাভাবিক, ক্ষমতাধর মানুষদের সাথে কেই বা পাঙ্গা নিতে চাইবে, কিন্তু তাশরিক কিছুতেই দমবার পাত্র নয়। যেভাবে তাকে নেগলেক্ট করা হয়েছে, সে হসপিটাল ভেঙে গুড়িয়ে দেবে, তার এই চিন্তা ভাবনা আপাতত। হাসপাতালের এই কান ফাটানো শোরগোল আর তাশরিক মির্জার চিৎকার চেঁচামেচির মাঝেই হঠাৎ পুরো করিডোর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন কোনো জাদু বলে থমকে গেছে চারপাশের বাতাস। সবার চোখ গিয়ে ঠেকলো করিডোরের শেষ মাথায়। সেদিক থেকে স্থির দাপুটে কদমে এগিয়ে আসছে হাসপাতালের সবচেয়ে কাঙ্ক্ষিত ও দক্ষ দল, টিম আলফা। চারজন দক্ষ ডাক্তারের সেই দলের একদম সামনে চওড়া কাঁধ টান টান ভঙ্গিতে এগিয়ে আসছে স্বয়ং ডক্টর জায়ান খানজাদা। পরনে নিখুঁত ইস্ত্রি করা সাদা অ্যাপ্রনটা হাঁটার গতির তালে তালে বাতাসের দোলায় মৃদু উঠছে। গলায় ঝুলছে স্টেথোস্কোপ আর এক হাতে ধরা পেশেন্টের ফাইল। টান টান চোয়ালের পেশির সাথে ক্ষুরোধার চোখের শীতল চাহনিতে জুনিয়র ডক্টর আর নার্সরা একপাশে সরে গিয়ে তাকে রাস্তা করে দিল। বোঝাই যাচ্ছে আজ দ্বিতীয় কোনো বিশ্বযুদ্ধ হতে চলেছে হসপিটালে। তাশরিক তখনও রাগে কাঁপছে, কিন্তু জায়ান তার দিকে একবারও চোখ তুলে তাকালো না। সে সরাসরি গিয়ে দাঁড়ালো টেবিলের ওপাশে থাকা কর্তব্যরত জুনিয়র ডক্টরের সামনে। তার সেই চিরপরিচিত গম্ভীর হিমশীতল গলায় প্রশ্ন করল, কেস হিস্ট্রি কি? পেশেন্টের কন্ডিশন এখন কেমন? জায়ানের এই চরম অবহেলা তাশরিকের অহংকারে গিয়ে আঘাত করলো যেন। সে আরো এক ধাপ এগিয়ে এসে টেবিল চাপড়ে জায়ানের সামনে গর্জে উঠল, ইউ ডক্টর, কাকে কাজে ইগনোর করছেন জানেন? আমি তাশরিক মির্জা, এই হসপিটাল আমি ভেঙে গুড়িয়ে দিতে পারি। আমায় লেগ নেট করছেন? হাউ ডিয়ার ইউ! জায়ান খুব ধীর স্থির গতিতে হাতের ফাইলটা টেবিলে রাখল। পাথরের মতো শান্ত দুর্ভেদ্য চোখ দুটো তুলে সরাসরি তাশরিকের চোখের দিকে তাকালো। তার মুখে রাগের কোনো চিহ্ন নেই, অথচ তার চোখে সেই তীক্ষ্ণ চিলতে চাহনিতে তাশরিকের মতো দাপুটে মানুষও ভেতরে ভেতরে এক সেকেন্ডের জন্য কেঁপে উঠল। লোকটাকে চেনা পরিচিত ঠেকলো কিছুটা। এর মধ্যে ভেসে আসলো জায়ানের শান্ত বরফ শীতল কণ্ঠ। মিস্টার মির্জা, আপনি বাইরে কত বড় ক্ষমতাধর তা দেখানোর জন্য এটা জায়গা নয়। এটা আমার হসপিটাল, আর এই ফ্লোরটা আমার জোন। এখানে সিন ক্রিয়েট করে পেশেন্টের ক্ষতি করলে ক্ষমতা দেখানোর জন্য আপনার গলার স্বর খুঁজে পেতে নাও পারেন। I don't care how powerful you are. Keep your voice calm when you talk to me. So, just shut up and let me do my job. পুরো করিডোরে পিনপতন নীরবতা। নিচতলা থেকেই তানিশা, মেহেক, প্রাণেশা স্তব্ধ হয়ে দেখলো নিজের এই রোমহর্ষক দৃশ্য। প্রাণেশার বুকের ভেতরটা ধকধক করছে। এই পুরুষটার অলঙ্ঘনীয় রূপ সে আজ প্রথম দেখল। তার আরো একবার মনে হলো লোকটার তুলনায়
সে বোধহয় বেশি অযোগ্য, কিন্তু মন সে যে মানতে অপারগ। মুহূর্তে চারপাশে ডক্টর জায়ান খানজাদার ক্ষমতা, ব্যক্তিত্ব, অহংকার, দাপট, দাম্ভিকতা নিয়ে ফিসফিসিয়ে চর্চা শুরু করলো। যেন সকলেই জানে ব্যক্তিটি এমনই, সে কখনো কারো সামনে মাথা নত করে না। তারা দেখেনি কখনো লোকটার চোখ নামিয়ে কথা বলতে। ওই নীল চোখের তারায় এক দুর্ভেদ্য শিকারীর বাস যেন। জানের এই কঠোর হুঁশিয়ারিতে তাসরিকের রাগে ফেটে পড়ার মতো অবস্থা। তার সাথে পাতি চেলাপেলাগুলো থেকে একজন হঠাৎই হুঙ্কার দিয়ে উঠল তাদের মির্জা ভাইকে হুঁশিয়ারি দেওয়ায়। কিন্তু হুঙ্কার সম্পূর্ণ হওয়ার আগেই চলে শক্তপোক্ত হাতের জোরালে চপেটাঘাত এসে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে দু কদম পিছিয়ে গেল লোকটা। ভেসে আসলো রুষ্ট মানবের চাপাসরের হিসেসানি। আওয়াজ নিচে। অনাকাঙ্ক্ষিত দৃশ্যপটে সকলের মুখে হাত, প্রাণেশার হৃৎপিণ্ডটা খামচে উঠলে যেন। লোকটা এতটা রকচাটা, শর্ট টেম্পার্ড, মুহূর্তেই হাওয়ার বেগে ছড়ালো সে তত্ত্ব পুরো হসপিটাল জুড়ে। আফরোজা, রাফসান সহ খবর পেয়ে সকলে ছুটে আসতে থাকলো। বিশৃঙ্খলা তৈরি হলো এমার্জেন্সি ইউনিটের করিডোরের সামনে। জায়ানের আলফা টিমের ডক্টর সাদাফের সাথে মারামারি হচ্ছে বেশ কয়েকজনের। পুরো বিশৃঙ্খল একটা অবস্থা। মাত্রাতিরিক্ত রাগের মাথায় তাসি ফুট করেই সার্জিক্যাল টেবিল হতে সার্জিক্যাল স্কাল্প তুলে নিল। মস্তিষ্কের ভেতর দাউ দাউ করা আগুনের লেলিহান ভিড়ে সবকিছু অন্ধকার ঠেকছে তার। তার জীবনে এত মানুষের সামনে এত অপমান কখনো হয়নি তার। যা হওয়ার হবে, তার বাবা দেখে নেবে সব। তার প্রতিশোধ চাই, চাই চাই। স্কাল্পের হাতে এগিয়ে যেতেই প্রাণেশ্বর দুচোখ আটকালো সেদিকে। হট্টগোলে জায়ান দেখছে না তাকে আঘাত করার জন্য কেউ এগিয়ে আসছে। রাফসান, আফরোজাও এসে গিয়েছে ততক্ষণে। তারা এসে প্রথমে তানিশাদের দেখে সেদিকে এগিয়ে যেতেই তানিশা কান্না জড়িয়েছে ভাইয়ের জন্য। দুশ্চিন্তাগ্রস্ত মেহেক নিজেও। আফরোজা মেয়ের দিকে এগিয়ে যেতেই প্রাণেশা দিক বিদিক ভুলে ছুটল করিডোরে। আতঙ্কিত মেয়েটা বিকট আওয়াজে চেঁচিয়ে উঠেছে, জেকে বলে। তুমি হট্টগোলের মধ্যেও সকল শোরগোল ছাপিয়ে প্রাণেশার চিকন মেয়েলি স্বরটা যেন প্রতিধ্বনিত হলো দেয়াল জুড়ে। একযোগে সকলের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো ছুটন্ত মেয়েটার দিকে দিতেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক লোমহর্ষক ঘটনা। জায়ানের টান টান চওড়া ঢেউ খেলানো বক্ষে আছড়ে পড়ল মেঘটা। এক তীক্ষ্ণ সুচল ব্যথায় সরু দুহাতে খামচে ধরল পুরুষালী পৃষ্ঠদেশ। সকলে এক অতি আশ্চর্যকর দৃশ্যের সামনে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে। তাসরিফকে চেপে ধরেছে দুজন ডক্টর মিলে। হাতের স্কাল্প থেকে গড়াচ্ছে তাজা লৌহ। স্থির পাথরবর্তীতে পরিণত মানবের বক্ষস্থলে ঢলে পড়া ষোড়শী বরাবরের মতো গায়ে জড়ানো সফেদ কুর্তিটা কাঁধ হতে লাল রঙে রাঙায়িত হচ্ছে। নিরল সরু ঘাড় হতে গলগলিয়ে বের হচ্ছে তাজা রক্ত। হট্টগোল শোরগোলে মাতোয়ারা করিডোরটা যেন নীরব উষ্ণ বাতাবরণে ঠাসা হয়ে গিয়েছে আকস্মিক। আফরোজা বেগমের এক গলা ফাটানো চিৎকারে সকলের হুঁশ ফিরল যেন। তার কণ্ঠে আহাজারি, তার মেয়ে, তার একমাত্র সম্বল, তার প্রাণ, প্রাণেশা। হসপিটালের কেবিনে থমথমে পরিবেশের গুমুট বাতাবরণে কেবল প্রাণেশার হুহু কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। মেয়েটা কেন কাঁদছে তা অজানা কেবিনে উপস্থিত রাফসান সহ বাকি সকলের। এক একজনের হতবুদ্ধি অদ্ভুত দৃষ্টির কবলে মেয়েটা গুটিয়ে যাচ্ছে আরো। কাঁধের সামান্য উপরে আঘাত পেয়েছে, সেলাই পড়েছে 3টে। শুভ্র ব্যান্ডেজে মোড়ানো হয়েছে সরু গ্রীবা। ভাগ্য ভালো আর একটুর জন্য ক্ষত গভীর হয়নি তত একটা, না হয় অনেক বড় কিছু হয়ে যেতে পারত। নিজ হাতে মেয়ের ক্ষতস্থান সেলাই করেছে আফরোজা। মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়া তাকে একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে নিয়ে গিয়েছে তানিশা। মেহেক কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে রইল। মেয়েটার চাল চলন থেকে শুরু করে সবকিছুই কেমন যেন সন্দেহজনক, কেমন রহস্যময়। মেয়েটা কি চায় আসলে? ওর ওই চোখ দুটো কি খোঁজে? আজকের ঘটনার পর সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে।
প্রাণেশার জায়গায় কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে হলে নির্ঘাত আঁচ করে ফেলতো ভেতরকার অনুভূতি, কিন্তু একটা টিনেজ মেয়েকে নিয়ে এত সিনিয়র একজনের প্রতি কোনো ফিলিংস থাকবে সেটা ভাবতেও ভেতরে মানসিক টানাপোড়েন হচ্ছে। এটা কিভাবে সম্ভব? মার বয়সী একটা পুরুষের প্রতি কিভাবে ফল করতে পারে একটা মেয়ে? তার সন্দেহ কেন গাঢ় হচ্ছে? একটু পর কেবিনে প্রবেশরত ভারী কদমের শব্দে নিজের অযাচিত চিন্তার অন্ত ঘটালো মেহেক। ঘাড় ঘুরিয়ে দেখলো জায়ান এসেছে। শক্ত টান টান চোয়ালের হুলিয়া অস্বাভাবিক রকমের শান্ত। মেহেকের নিজেরই কেমন একটা ভয় ভয়ে আতঙ্ক জেঁকে ধরল। আলগোছে সরে গিয়ে ভেতরে আসতে জায়গা করে দিল। একটু পর ভেসে আসলো জায়ানের রাশভারী গম্ভীর স্বর। আই ওয়ান্ট টু টক টু হার অ্যালোন। বাক্যের মর্মার্থ বুঝতে কারোই অসুবিধা হলো না তেমন। তাদের বেরিয়ে যেতে বলেছে জায়ান ভাইয়া, কিন্তু কেন? একা কি কথা বলবে মেয়েটার সাথে? আদেশ করা ব্যক্তিকে অমান্য করার সাধ্য কারো নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও একবার রাফসানের সাথে চোখাচোখি করে বিনা বাক্য ব্যয়ে কেবিন হতে বেরিয়ে গেল মেহেক। রাফসান দাঁড়িয়ে রইল গাঁট হয়ে। তার কেন মনে হচ্ছে জায়ানের সেদিনের অর্ধ সমাপ্ত কথাটাই এটাই ছিল। আর টিনেজ গার্ল প্রাণেশা, আর টিনেজ গার্ল, দুয়ে দুয়ে চার মেলাতে তার একটু সময় লাগলো না, লাগবার কথাও না। আজ যে পাগলামো করেছে, বয়সের এতটা পার্থক্য না হলে যে কেউ সন্দেহ করত, কিন্তু এরকম একটা সম্পর্কে মানুষের সন্দেহের আঁচ করতেও দুবার ভাববে। মেয়েটা কি করে বসেছে এটা? প্রায় 1.5 বছর হতে চলেছে পিচ্ছি মেয়েটাকে চেনে। সেই মেয়েটা এহেন অভাবনীয় কাণ্ড কিভাবে ঘটালো? জায়ান, সিরিয়াসলি জায়ান, জায়ানের সাথেও যায়? বয়সের দ্বিগুণ বড় একটা মানুষের প্রতি কেউ এতটা পাগলামো কিভাবে করে? জায়ান জীবনেও মূল্য দেবে না বাচ্চাটার সেই অনুভূতির। জীবনে কমে তো আসেনি তার। এক একজনকে ছাড়িয়েছিল, এক একজন থেকে এক একজন ছিল সে রমণী। তারাও পাত্তা পায়নি যে মানব থেকে সে হৃদয়হীন অনুভূতি শূন্য মানবটার প্রতি কিভাবে ফল করলো মেয়েটা। বুক ভেদিয়ে এক দীর্ঘশ্বাস টেনে বের করলো রাফসান। জায়ানের দিকে অগ্রসর হতে হতে বলল, সেই দিন যার কথা বলেছিলি সে কি আমাদের পনেশা জায়ান? প্রত্যুত্তর করার প্রয়োজন বোধ করলো না রকচটা মানব। বেডের পাশে কান্নারত নাজুক কিশোরীর পানে এগিয়ে যেতে আদেশ ছুড়ল। দরজা খোলা আছে, বাইরে যা, ওর সাথে বোঝাপড়া আছে আমার। ভেতরে ভেতরে প্রাণেশা গুটিয়ে গেল আরো। চোখ ছাপিয়ে জল গড়াচ্ছে অনর্গল। জায়ানকে এগিয়ে আসতে দেখে ভেতরে ভয় পেলেও চোখ দুটো দাম্ভিক মানবটার দিকেই দাবিত করে রাখল। কান্নার তোপে সরু নাসিকা ফুলে ফেপে উঠছে ক্ষণে ক্ষণে, তবুও কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। মেয়েটা নিজেই দিচ্ছে না। সকলের অদ্ভুত চাহনি তাকে কোনো চিড়িয়াখানার বস্তু বানিয়ে দিচ্ছে যেন। রাফসান বের হলো কি না হলো তা দেখার প্রয়োজন বোধ করল না জায়ান। বেডের কাছে এগিয়ে যেতে যেতে প্রাণেশার উদ্দেশ্যে হিসিয়ে উঠল। দূরে থাকিতে বলেছিলাম না আমার কাছ থেকে? অ্যান্সার মি ড্যাম ইট, বলেছিলাম না? দেন ওয়াই ইউ ডিড দ্যাট? ওয়াই? তীব্র চিৎকারের আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থায় প্রাণেশার কান্না ভুলে কাঁপতে শুরু করলো ভীত হরিণ শাবকের ন্যায়। রাফসান দ্রুত এগিয়ে গেল ক্রোধান্বিত মানবের কাছে। একজন রাগে কাঁপছে তো আর একজন ভয়ে কাঁপছে। রাফসান ভয় পেল। কি পরিমাণ হাত চলে এই ছেলের! ক্রোধের বশবর্তী হয়ে এতটুকু মেয়ের গায়ে যদি হাত তোলে, রক্ষে আছে? বাঁচবে মেয়েটা? সে গিয়ে জায়ানের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে বলল, চেঁচাচ্ছিস কেন? তোর জন্যই করেছে, মেয়েটা ভয় পাচ্ছে জায়ান। শাট আপ ইউর ফাকিং মাউথ রাফসান, জাস্ট শাট আপ। এই বেয়াদবটাকে সামনে আসতে দে আমার। কোন সাহসে করলো এটা? 1 ইঞ্চ স্কালপেলটাকে আর 1 ইঞ্চ গভীরে পৌঁছালে ও মর্গে থাকতো আজ। দ্যাটস ফাকিং। থাম প্লিজ ভাই, ভয় পাচ্ছে মেয়েটা। ও অত কিছু বোঝে নাকি? তোর কথা ভেবেই তো ছুটে গিয়েছিল। আমি বলেছিলাম আমার কাছে ছুটে যেতে। এই জায়ান খান জাওদার খোদ অকাত আছে নিজেকে রক্ষা করা। ওর মতো বাচ্চার প্রয়োজন আছে? এই স্টুপিড মেয়েটাকে দূরে থাকতে বলেছিলাম আমি। কমন সেন্স নেই? কোন আক্কেল একটুক মেয়ে আমার কাছে ভালোবাসা দাবি নিয়ে আসে, আমাকে প্রোটেক্ট করতে আসে। রিল্যাক্স 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 ভাই। ও তোকে প্রটেক্ট করতে গিয়েছে বলে রেগে আছিস নাকি? প্রটেক্ট করতে গিয়ে আঘাত পেয়েছে বিদায় রেগে আছিস? বুঝছি না কিছুই। থাক, রাগিস না। ওর সাথে কথা বলছি আমি। বলেই প্রাণেশার কাছে এগিয়ে গেল রাফসান। নিজেকে দমানোর চেষ্টা, বার কয়েক উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করলো জায়ান। গায়ের অ্যাপ্রনটা খুলে ফেললো চটপট ভঙ্গিতে। পেশিবহুল পুরুষালী হাতের নীলাভ ভেন্সগুলো দৃশ্যমান হলো।
অতিরিক্ত ক্রোধান্বিত মানবের অস্থির রক্তপ্রবাহের দরুন ফুলে উঠেছে শিরা উপশিরা। চওড়া কপালের রগগুলো ভাসমান, ক্লিন শেপ তীক্ষ্ণ চোয়াল ইস্পাতের মতো কঠিন হয়ে আছে। নীলাভ চোখে উপচে পড়া রাগের উষ্মা। মেয়েটার দুঃসাহস শান্ত থাকতে দিচ্ছে না তাকে। সবকিছু ছাপিয়ে একটা কথাই মস্তিষ্কে বারংবার বাড়ি খাচ্ছে। যদি কিছু হয়ে যেত, মেয়েটার আজ কি হতো? এই ভালোবাসার নাটক কে দেখাতে বলেছে? এটা কোন এজে হলো এসবের? এটা কোনো এজ হলো এসবের? নিজের জীবন দিয়ে দিতে হবে? ওকে নিজের দিকে তাকায় না একবার? নিজেদের পার্থক্যগুলো কিভাবে এড়িয়ে যায় মেয়েটা? কোন সাহসে ভালোবাসার আবদার নিয়ে আসে তার কাছে? যেদিন থেকে মেয়েটার পাগলামো সম্পর্কে জেনেছে, সেদিন থেকে ভুতুরে স্বপ্নের মতো তারা করছে মেয়েটা। নিজের অনিচ্ছা সত্ত্বেও মেয়েটাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে সে। ভেতরে অযাচিত অবাধ্য অনুভূতির হদিশ পায়। সেদিন এলিভেটরে মেয়েটাকে এত করে দূরছাই করে তাড়িয়ে দেওয়ার পরও নিজেই মেয়েটার সুমিষ্ট সুভাষের শূন্যতায় সারা রাত নির্ঘুম কাটিয়েছে। দূরত্ব রাখতে চাইছে মেয়েটার কাছ থেকে। সে মোটেও কোনো বিবেকহীন টিনেজ বয় নয় যে একটা বাচ্চা মেয়ের প্ররোচনায় তার দিকে ধাবিত হবে। তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না। এত বড় ভুল কিভাবে করে বসলে বাচ্চা? জায়ান তো চলতে ফিরতে রোবট একটা। ওকে কি করে ভালোবাসলে? কিছু বলতে বলতে বলছিস? মার খাবি? আহ তুই থাম তো, আমাকে কথা বলতে দে। তুমি জানো তো জায়ান আঙ্কেল কি হয় তোমার? জানলেও আমি মানি না। জায়ান তোমার ভালোবাসার কখনো মূল্য দিবে না। এগুলো ভুলে যাও। তোমার এই পাগলের কোনো ভবিষ্যৎ নেই পিছে। তোমার মামাম জানলে খুব আপসেট হবে। কেউই মেনে নেবে না। কাউকে মানতে হবে না, শুধু ওনাকে বলুন আমায় ভালোবাসতে। এসব পাগলামো করো না। জায়ান তোমার অনেক সিনিয়র। তোমার মামামের চেয়েও সিনিয়র। কত বড় তুমি জানো? জানি, আ 34 ইয়ার ইয়াং এলিজিবল ব্যাচেলর। Corrected. A bachelor. Corrected. A bachelor, but unavailable for you. ওয়াই? আমার জন্যই আনঅ্যাভেলেবল কেন? আঙ্কেল, আপনি কিছু বলুন, উনি ভালো কেন বাসেন না আমায়? ওটাকে ভালোবাসা বলো না। ইটস ইউর আনহেলদি অবসেশন, যার জন্য নিজের প্রাণ হারাতে দুবার ভাবনি। ইউ সিলি গার্ল। অবসেশন? সেটা আবার কি? যেটাই হোক ভালোবাসা, অবসেশন ইয়া অ্যাডিকশন, যে মানদণ্ডে আপনাকে পাওয়া যাবে আমার অনুভূতি তাই। নিজেকে হারানোর চেয়েও আপনাকে হারানোর ভয় পাই আমি বেশি। আপনার হতে চাই আমি, শুধু আপনার। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো মেয়ে। আবার মুখে মুখে কথা বলছো? উপরে গর্জে উঠলেও প্রাণেশার সহজ স্বীকারোক্তিতে ভেতরটা কেন যেন কোনো অদৃশ্য জাদু বলে শান্ত হয়ে আসছে জায়ানের। এই অদ্ভুত অনুভূতিগুলো নিশ্চয়ই তার সাথে এক জায়গায়। এর আশকারা কিছুতেই পেতে দেবে না সে। তাই শেষবারের মতো ওয়ার্ন করলো প্রাণেশাকে। সেকেন্ড টাইম যেন আমার আশেপাশে না দেখি তোমায়। নোট মাই ওয়ার্ড কেয়ারফুলি। যদি এসব আলতু ফালতু টপিক্স নিয়ে আমার সামনে আসো, দেন আমার হাত তোমার এই ছোট্ট গাল। কোনো দয়া মায়া দেখাবো না, রিমেম্বার? বলেই হনহন করে বেরিয়ে গেল সে। প্রাণেশা সেই গমন পথে চেয়ে থেকে রাফসানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো, কাদো কাদো হয়ে বলল, মনের ওপর কোনো জোর আছে বলো আঙ্কেল? এই লোকটা এমন পাষাণ কেন? মায়া দয়া কিছু নেই? একটু তো সহানুভূতি দেখাতে পারে। আমাকে আঙ্কেল ডাকছো, আবার আমার বন্ধুকে ভালোবাসা দাবি করছো? যে কোনো একটা চয়েস করো মামুনি। রাতে বাড়িতে নিয়ে আসা হয়েছে প্রাণেশাকে। আফরোজা মেয়েকে খুব সাবধানে বুকে রেখে ঘুম পাড়িয়ে রুম থেকে বের হলেন। মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় মাথার তার ছিঁড়ে যাওয়ার জোগাড়। মেয়ের চলন বলন বড্ড সন্দেহজনক। অথচিত চিন্তাটা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এসবকে সে মোটেও প্রাধান্য দিচ্ছে না, দিতে চাইছে না। তবুও মায়ের মন আগে থেকেই কত কিছু আজ করে ফেলে। আবার ভুলও তো হতে পারে। সবকিছু যেদিকে ইশারা করছে, তেমন হলে মেয়েকে নিজে হাতে মেরে ফেলবে। তবু এসব সত্যি হতে দেবে না। অনিশ্চয়তায় বিচলিত তিনি বহু বছর পর চেনা পরিচিত একটা নাম্বারে কল করলেন। রিসিভ হলো তৎক্ষণাৎ। সময় নিলেন না তিনি। খুব ধীরস্বরে জানালেন, প্রাণেশাকে ওখানে কিছুদিন রাখা যাবে? এটা জিজ্ঞেস করার কিছু আফরা? তুমি আসো ওর সাথে, আমি আসবো তোমাদের নিতে। কিয়ৎক্ষণ নীরবতা, তারপর ভেসে এলো প্রীতমের ব্যাকুলতা ভরা কণ্ঠ। পুরো সে আদরের কণ্ঠে দুচোখ খিঁচে আসলো আফরোজার। চোখের কোণে অশ্রুদের ভিড়। নিজেকে সামলে জানালো, আমি কখনই আপনার মুখোমুখি হতে চাই না দ্বিতীয়বার। দয়া করে আপনার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিবেন নিয়ে যাওয়ার জন্য। অসুস্থ মেয়েটা, কিছুদিন ঘুরে আসুক ওখান থেকে। কি হয়েছে প্রাণের? আর কিছু বলার সুযোগ দিল না আফরোজা। কেটে দিল কল।
দুহাতে মুখ চেপে কেঁদে উঠল চাপা আর্তনাদে। জীবন আর কত পরীক্ষায় ফেলবে তাকে। কোথায় গেলে শান্তি মিলবে একটু? মা হওয়া অনেক কষ্টের, বিশেষ করে কন্যা সন্তানের মা হওয়া আরো কষ্টের। দোতলা নিয়ে তৈরি জেকে স্কাইলাইনের বিলাসবহুল পেন্ট হাউসের ছাদ খোলা টেরেসের সুইমিং পুলের সাথে লাগোয়া জিমনেশিয়াম আছে একটা। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে সেখানে ভুতুরে শব্দের মতো ধূপধাপ শব্দ ভেসে আসছে। অর্ধোন্মুক্ত পেশিবহুল দেহে কেবল একটা কার্গো প্যান্ট পরা জিমনেশিয়ামে উপস্থিত মানব। বলিষ্ঠ মুষ্টির একের পর এক আঘাত হানছে সামনের জড়বস্তুর মতো ঝুলে থাকা বস্তুটার উপর। গা বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে শ্বেত জল। নিজের মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে বড্ড দিশেহারা আজ প্রাপ্তবয়স্ক পুরুষটা। জীবনের এহেন পরিস্থিতি কখনোই আসেনি তার। বেপরোয়া সে চাওয়ার আগেই সামনে হাজির হয়েছে সবকিছুর ঊর্ধ্বে রেখেছে নিজের মন মর্জিকে। তাহলে আজ কেন এত দিগ্ভ্রান্ত লাগছে নিজেকে? জীবনে কম নারী তো আসেনি তার। তাহলে কখনই কাউকে নিয়ে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন পড়েনি। মেহেকের কত শত পাগলামি দেখেছে, তবুও বিন্দু পরিমাণ ইন্টারেস্ট জাগছে না মেয়েটার প্রতি। তাহলে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কেন এত দুশ্চিন্তা হচ্ছে? কেন ইরিটেট করছে মেয়েটা? ওয়াই? তার মতো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের নিজের পায়ের তলার বয়সী মেয়েকে নিয়ে কিভাবে কনসার্ন হতে পারে সে? হাউ? মনে হচ্ছে অদৃশ্য জাদু বলে মেয়েটা তার মস্তিষ্ক কবজা করে বসেছে। একটা ছোট্ট আঘাত পেয়ে বসায় কতটা সিন ক্রিয়েট করেছে সে আজ, কেবল মেয়েটার কথা ভেবে। এগুলো তো তার ভাবার কথা ছিল না। সবকিছু এত এলোমেলো লাগছে কেন? অবাধ্য মন তাকে বারবার মেয়েটার অশ্রুসিক্ত দু চোখের গভীরে ঠেলে দিচ্ছে, কিন্তু সে সব চায় না, কিছুতেই না। সে কোনো টিনেজ বয় নয়। ভাবতেই পাঞ্চিং ছেড়ে দুহাতের তালুতে সম্মুখের চুলগুলো ঠেলে দিলেও পিছনে। সুইমিং পুলের নীল জলরাশির দিকে তাকিয়ে এগোতে এগোতে শক্ত চোয়ালে স্বগতোক্তিতে আওড়ালো, নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দক্ষ হাতে কবজা বন্ধ করবো আমি। তুমি কেবল নিজেকে সামনে রাখো, লিটল ব্র্যাট, আদারওয়াইজ। পরপরই চারদিকে ঝঙ্কার তুলে এক ঝাঁপে নেমে গেল সুইমিং পুলের নীল জলরাশির মাঝখানে। জলদস্যুন্যায় তোলপাড় চালালো কিয়ৎক্ষণ। ধ্বংসযজ্ঞ থামিয়ে নিজেকে স্থির করে দাঁড়ালো সেথায়। চুলের ভাঁজতে সুগভীর নীলব চোখ দুটো উন্মুক্ত করতে এক হাতের তালুতে পিছে ঠেলে দিল ভেজা চুলগুলো। পরপর বেপরোয়া কণ্ঠে আওড়ালো, নিজেকে দমিয়ে তুমি বেঁচে যাওয়ার সুযোগ করে দিচ্ছে মেয়ে। যেদিনে আত্মনিয়ন্ত্রণের দেয়ালটা ভেঙে পড়বে, সেদিন আমার এই সর্বগ্রাসী অনুভূতির হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো থাকবে না। ডক্টর জায়ান খানজাদের অবাধ্যতা কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমার এই ছোট্ট চঞ্চল মস্তিষ্কের কল্পনারও বাইরে। সো ফর গডস সেক, নিজের সীমানায় থাকো। আমি একবার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারালে তুমি কেন, পুরো দুনিয়া ধ্বংস করে হলে আমার তোমাকে লাগবে। এসব ফাকিং লো ক্লাস সোসাইটির দিনকাল, সময়, এজ গ্যাপ কিছুই মানব না আমি। অবাধ্য ঘোড়াটাকে জাগাচ্ছ মেয়ে, এর কনসিকুয়েন্স কতটা পীড়াদায়ক হবে তা তোমার কল্পনারও বাইরে। হোপ দ্যাট নিজের সর্বনাশের আগে অন্তত হুশে ফিরবে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে চলবে। হি ডোন্ট নো মাই আদার সাইড। বলে হিসিসে উঠতেই আবারও তাণ্ডব চালালো সুইমিং পুলের এপাশ থেকে ওপাশ। গলার ব্যান্ডের সমেত পুরো ফ্ল্যাট পাইচারি করছে প্রাণেশা। যখন থেকে শুনেছে তার মাম্মাম তাকে পাপার কাছে পাঠাবে, তখন থেকে অস্থির বেচেন মেয়েটার নাবিশ্বাস অবস্থা। হুট করেই পাপার কাছে পাঠানোর বিষয়টা বড্ড এলোমেলো লাগছে তার। স্বেচ্ছেই মাম্মাম এটা করতে চাইছে কেন সে এটা বুঝলো না, কিন্তু জেকিকে ছেড়ে সে দূরে থাকবে সেটা সে ভাবতেই পারছে না। ওইটুকুই তো দেখে চোখের সামনে, তাও কত কাঠখড় পুড়িয়ে। এখন তো সেটাও সম্ভব হবে না। প্রাণেশার বড্ড কান্না পেল। এই মানুষটাকে সে আর কতভাবে চাইবে? কি করলে তার ভালোবাসা বুঝবে, তাকে ভালোবাসবে? হসপিটালে যাওয়ার আগে তার মামাম কড়া করে বাসা থেকে বের হতে নিষেধ করে দিয়েছে, বলেছে শিগগিরই চলে আসবে। প্রাণেশা তার মামাম আসার আগেই জেকের সাথে দেখা করতে চায়, বলতে চায় সে দূরে চলে যাচ্ছে। লোকটার মধ্যে কি কোনো পরিবর্তন দেখা যাবে এরপর? তাকে মিস করবে? সে তো মূল্যহীন, তাকে কেনই বা মিস করবে? অশ্রুসিক্ত দু চোখ কষলে মেয়েটা বের হলো ফ্ল্যাট হতে। গলার কাছটায় ক্ষতের চেয়ে ভেতরটা বেশি পীড়া দিচ্ছে। দলা পাকানো কান্নাগুলো বড্ড জ্বালাতন করছে কণ্ঠতালুতে। এলিভেটরের দিকে এগোতেই দেখলো তোহা বের হচ্ছে। মেয়েটা বান্ধবীকে দেখে কতক্ষণ দুঃখ প্রকাশ করলো, মন খারাপ করে বলল, এই অবস্থায় কোথায় যাচ্ছিস? ব্যথা হচ্ছে না?
বান্ধবীর সামনে মেয়েটা নমনীয় হয়ে এলেও আরও অনেকটা ক্রন্দনরত স্বরে বলল, ক্রাউনে যাব, জেকের সাথে কথা আছে আমার। মাম্মাম পাপার কাছে যেতে বলছে আমায়। পরশু নাকি পাপার অ্যাসিস্ট্যান্ট আসবে নিতে। তোহা আশ্চর্য হয়ে শুধালো, সে কি হঠাৎ কেন? আন্টি তো কখনো তোকে যেতে দিতে চাইতো না ওখানে, এখন হঠাৎ? মাম্মাম বোধহয় সন্দেহ করছে কিছু, আই ডোন্ট নো। আমি শুধু জেকের সাথে দেখা করতে চাই। তুই চাইলেই দেখা করতে পারবি? প্লিজ এগুলো বাদ দে, আঙ্কেল কখনো একসেপ্ট করবে না তোকে। ওনার সাথে তোর চাই, প্লিজ দোস্ত। কতবার রিজেক্ট করলো। তুই তো এতটা আত্মসম্মানহীন নোস। সামান্য প্রপোজ করায় সোহানের সাথে এখন পর্যন্ত কথা বললি না, আর সেই তুই কিনা বারবার নিজেকে ছোট করে ওনার দিকে ছুটছিস। রানিশা রেগে গেল, কপট রাগ দেখিয়ে বলল, সোহান আর আমার জেকে এক হলো। ওই সোহান একটা ইতর। মাই জেকে ইজ মাই এভরিথিং। মা লাভ, মা লাভ, মা লাইফ। ভালোবাসায় আবার এত ছোট বড় কি? ওনার জন্য আমি নিজেকে ছোট করতে থাকি। দেখবি, যেদিন ওনাকে পাবো সেদিন আকাশে উড়ব, সবার উপরে। তুই এসব বুঝবি না। উল্টাপাল্টা বলে মাথাটা ধরাস না আমার। যা এখান থেকে। কোথায় যাব? তোকে দেখিয়ে তো এলাম। আমি এখন ক্রাউনে যাব। যাবি? না চাইতেও বান্ধবীর সাথে লিফটে চড়ল তোহা। মেয়েটার পাগলামো দেখছে কেবল, কাঁদছে কেমন করে দেখো। মেয়েটা এত আদরে, কাঁদলেও পুতুল পুতুল লাগে। ওর জন্য কি ছেলের অভাব হবে? তাও কেন নিজের চেয়ে দ্বিগুণ বড় কারো জন্য এখনো পাগলামি করছে। ওর পাগলামো দেখে মনে হচ্ছে ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে খুব শিগগিরই। ক্রাউনে গিয়েও লাভ হয়নি, জেকে পায়নি প্রাণেশা। কল করার কোনো অপশন নেই, সব দিক থেকে ব্লকড। অপরিচিত আইডি, নিশ্চয়ই গোনায় ধরবে না এই লোক। রাফসানকে কল করলো, মেয়ে আসা কণ্ঠে শুধালো, আঙ্কেল, একটু তোমার বন্ধুর সাথে কথা বলার সুযোগ করে দাও না, একটু কথা ছিল। রাফসান চিন্তিত স্বরে বলল, জায়ান তো আজ হসপিটালে আসেনি পিচ্ছি, ওর অফিসে গিয়েছে। কখন ফিরবে জানো? সঠিক বলতে পারছি না মামনি। থই থই নীরবতা ওপাশে। রাফসান নিজেই আবার বোঝানোর সুরে আওড়ালো, মামনি শুনছো, এসব পাগলামো করো না লক্ষ্মী। জায়ানকে তুমি চিনো না, ওকে পাওয়া কখনোই পসিবল না তোমার জন্য। লাইফ ক্লাস স্ট্যাটাস, ইয়েস হি ইজ ফার ফার আপার দেন ইউ। নিজেকে কষ্ট দিও না শুধু শুধু। নীরব প্রাণেশা ফুপিয়ে ওঠার আগেই কল কেটে দিল। রাগে দুঃখে কাঁদলো কিছুক্ষণ, তারপর নিজেকে সান্ত্বনা দিল। দেখা করেই বা কি হবে? দয়া মায়াহীন লোক তাকে দেখলে নিশ্চয়ই তাড়িয়ে দেবে। রাতে আফরোজা মেয়ের লাগেজ গুছিয়ে দিল। আগামীকাল সন্ধ্যায় ফ্লাইট। মেয়েকে ছাড়া থাকবে ভাবতেই বুকটা শূন্য শূন্য লাগছে। তবুও মেয়ের ভালোর জন্য এটাই বেস্ট মনে হলো তার। মেয়ে তার যেতে চাইছে না পাপার কাছে, চোখ দেখেই বুঝতে পেরেছে সে। তবুও অমত করলো না তেমন। সব গুছিয়ে মেয়েকে শুইয়ে দিয়ে রুমে চলে আসলো। আফরোজা যেতেই প্রাণেশা উঠে বসলো। মোবাইলে দেখে নিল সময়, প্রায় 1টা বাজে। আরো কিছুক্ষণ সেভাবেই বসে থাকলো। রাত শেষ হলেই তাকে চলে যেতে হবে, চাইলেও ছুটে আসা সম্ভব নয়। লোকটাকে দেখা যাবে না। বুকটা হাহাকার করে উঠল মেয়েটার। তার একটা ছোট্ট কাচের বক্স আছে, ইউটিউব ঘেটে খুব সুন্দর করে আর্ট করেছে এটার উপর সে। জেকেকে ভালোবাসার পর যতবার জেকেকে নিয়ে ভাবতে ভাবতে নির্ঘুম রাত কাটিয়েছে, ঠিক ততটা ছোট্ট স্টারে জেকে লিখে বক্সে ফেলেছে। তার স্বপ্ন একদিন জেকেকে দেখাবে সে কতটা মিস করেছে এই লোকটাকে। তখন নিশ্চয়ই লোকটা তাকে আরো ভালোবাসবে। প্রাণেশা তো তাই চায়। খুব মন খারাপ নিয়ে একটু ছোট্ট ডায়েরিটাতেও হাত বোলালো মেয়েটা। ব্যাগে নিয়ে নিল তার সাথে নিয়ে যাওয়ার জন্য। তারপর কি করবে কি করবে ভাবতে ভাবতে খাতা কলম বের করে একটা ছোট্ট চিরকুট লিখল। উদ্দেশ্য, লুকিয়ে চুরিয়ে এখন আবার যাবে গ্রাউন্ডে। জেকেকে না পেলে এই চিরকুটটা রেখে আসবে। তার মনে হচ্ছে সে চলে যাবে, এটা যে কোনো মূল্যে জায়না জানা উচিত। কিন্তু কেন? জানলে কি হবে? মেয়েটা বুঝে আদৌ কিছু? তার এই রাগ অনুভূতি, তার এই গাঢ় অনুভূতি বিপরীত পক্ষ কি তার এই গাঢ় অনুভূতি বিপরীত পক্ষ কি সুন্দর অগ্রাহ্য করছে। গলায় একটা স্কার্ফ ঝুলিয়ে চিরকুট হাতে বেরিয়েছে প্রাণেশা। দুরু দুরু বুক নিয়ে এগিয়ে গেল এলিভেটরে। ক্রাউনের সামনে যেতে যেতে পা ভেঙে আসতে চায় মেয়েটার। এখনো যদি একটু পেত। বিশালাকার গেটের সামনে দাঁড়িয়ে দরদর করে ঘামতে থাকলো প্রাণেশা। সময়ের ঘড়ি এখন কটায় তা অজানা।
গলার ক্ষতটা একটু চিনচিনে ব্যথা করছে। সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বুকের হাফ সাফ মোচন করতে ব্যস্ত মেয়েটা। গলার স্কার্ফটা মাথায় জড়িয়েছে। বাঁ পাশের ক্ষতটা ঢেকে ফেলতে আরো ভাবে গলা ঢেকেছে। এটাতে নিশ্চয়ই বাজে লাগছে তাকে। কিছুতেই এটা দেখাতে চায় না জিকেকে। এত রাত অব্দি নিশ্চয়ই বাইরে থাকবে না লোকটা। তাই খুব সাহস নিয়ে কলিং বেল বাজালো একবার। কপালের কাছটায় অবস্থিত শ্বেত জল মুছল সরু আঙুলে। সময় নিয়ে দ্বিতীয়বারও কলিং বেল বাজিয়ে কোনো রেসপন্স না পেয়ে হতাশ মেয়েটার ভেতরটা দুমড়ে মুচড়ে আসে। কান্না গিলে হাতের চিরকুটটার দিকে তাকালো একবার। কোথায় রাখলে নজরে পড়বে ভাবতে গেটের একদম লক সেন্সরে সেটায় আটকে দিল কোনো রকমে। কিন্তু প্রাণেশার অগোচরে সেটা আবার নিচে গড়িয়ে পড়ল। মেয়েটা দেখল না। আফরোজা উঠে যেতে পারে ভেবে সময় ব্যয় করল না। ফের এলিভেটর দিকে এগোতেই দেখল লিফট ওপেন হচ্ছে না। কেউ আসছে। কে? যে কে? ভাগ্যবোধ হয় কিছুটা সহায় ষোড়শীর। তাই তার মনের আশঙ্কাকে প্রাধান্য দিয়ে লোকটা জায়ান খানজাদেই হলো। প্রাণেশা কিছুটা হকচকিত হয়ে পিছু হটে গেল দুকদম। কেমন নিষ্প্রভ শানিত দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ান মেয়েটার দিকে। দাম্ভিক কদমে এগোচ্ছে ভীত ষোড়শীর পানে। ক্লান্ত পরিশ্রান্ত চেহারায় উপচে পড়া গাম্ভীর্য। এই মুহূর্তে মেয়েটাকে কিছুতেই আশা করেনি এখানে। মেয়েটার সাহসের প্রশংসা না করলেই নয়। বারবার ফিরে দেওয়ার পরও কোন সাহসে এখনো সামনে আসে মেয়েটা? ক্লান্ত পরিশ্রান্ত মস্তিষ্ক মোটেও বরদাস্ত করল না এই দুঃসাহসিকতা। মেজাজ খিচিয়ে হিসিয়ে উঠল সে মেয়েটার পানে। এখানে কি করছো? কটা বাজে জানো? ভয়ার্ত দৃষ্টিতে জায়ানকে দেখতে দেখতে মেয়েটা পিছিয়ে যেতে যেতে গেটের কাছে ঘেঁষে যাচ্ছে। শক্ত গেটে পৃষ্ঠদেশের সংঘর্ষ বাধার আগেই মেয়েটার সরু বাহু টেনে ধরল জায়ান। রুক্ষ হাতের থাবায় কোনো নমনীয়তা নেই। শক্ত থাবার কবলে মুচড়ে ওঠে মেয়েটা। স্কার্ফ সরেছে মাথা হতে। ঘাড় গলা উন্মুক্ত হয়ে দৃশ্যমান হয়েছে ক্ষতস্থান। জায়ানের প্রশ্নবানের বিপরীতে ক্রন্দনরত কণ্ঠে জানালো, 2 দিন যাবৎ খুঁজছি আপনায়, কোথায় ছিলেন আপনি? জবাব দিয়ে চাইছে নাকি মেয়েটা? সিরিয়াসলি এইটুকু মেয়ে তার কাছে জবাব চাইছে? কোন সাহসে? জায়ানের সামনে সাহস দেখানো মানেই নিজের জমকে ডেকে আনা। মেয়েটার এত অধিকার বোধ দুঃসাহস মোটেও ভালো লাগছে না তার। হিসিয়ে উঠল সমান তালে। ফাক ইউর কোয়েশ্চেন। প্রশ্নের পিছনে পাল্টে প্রশ্ন মোটেও আমার বরদাস্ত না। অ্যান্সার মি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আপনার কাছে এসেছি, আপনার সাথে কথা আছে আমার একটু। চিরবিরিয়ে বাহু ছেড়ে দিল জায়ান মেয়েটার। মেয়েটাকে যত দূরে ঠেলছে ততই কাছে চলে আসছে। নিজের অবাধ্য অনুভূতির উপর ক্ষিপ্ত সে সব রাগটা ঝাড়ল মেয়েটার উপর। সম্পূর্ণ অগ্রাহ্য করলো মেয়েটার কান্না। হিসিয়ে বলল, তোমার কোনো কথা শুনতে চাইছি না আমি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? গেট লস্ট ফ্রম মাই সাইড। বলেই গেটের কাছে এগিয়ে গেল ক্রন্দনরত ষোড়শীকে পিছু ফেলে। প্রাণেশা কেঁদে উঠল অসহায়ের মতো। কি একজন দয়ামায়াহীন পার্থর মূর্তিকে ভালোবেসেছে। তাকে একটু বোঝে না, একটু ভালোবাসে না। অসহায় ভঙ্গুরতার সর্বনিম্ন স্থানে নামলো মেয়েটা। কণ্ঠে মোহনীয় কান্না ঢেলে জানালো, শুনুন, একটা বার আমার কথা শুনুন না। মাম্মাম আমাকে পাপার কাছে পাঠিয়ে দিচ্ছে। আপনি প্লিজ আমায় রেখে দিন না আপনার কাছে। আপনার করে আমি তো আপনার হতে চাই। লক সেন্সরে চলতে থাকা হাতটা একটু থমকালো। কি জানি। প্রাণেশা দেখলো না সেসব। দেখার অবস্থাতে নেই মেয়েটা। শুধু জায়ানকে একটু থেমে যেতে দেখে নিজের দুঃখগুলো বর্ষা সাজিয়ে বলতে আরম্ভ করলো, আমায় একটু ভালোবাসলে কি হয় আপনার? যদি আমাকে ভালো না বাসেন, দুনিয়ায় আর কাউকে ভালোবাসতে পারবেন না আপনি। 2 দিন যাবৎ পাগলের মতো খুঁজছি আপনায়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে ব্লক করে দিয়েছেন। আপনি আমার বিরক্ত করা দেখছেন, অথচ এর পেছনে আমার ভালোবাসাটা দেখছেন না। যেদিন চিরতরে হারিয়ে যাব। মেয়েটার বলতে পারলো না। পিছু ঘুরেছে দুর্ভেদ্য মানব। তীরের ফলার মতো দৃষ্টিতে ষোড়শীর সমগ্র সত্তা ছেয়ে নিল। নীলাভ দৃষ্টি জুড়ে কেবল শীতলতা। বরফ শীতল কণ্ঠে শুধালো, হোয়াট ডিড ইউ সে জাস্ট নাও? কি হতে চাও? কেন? আমি আপনার হতে চাই। দুপাশে নিঝুম নীরবতা। এক অপার্থিব দৃষ্টির বিনিময় যোগে কেবল প্রাণেশার নাক টানার মৃদু শব্দ ভেসে আসছে। কান্নার তোপে কম্পিত হচ্ছে মেয়েটার রক্তাভ চিকন ওষ্ঠযুগল। আর একটি মুখশ্রী জুড়ে কেবল ব্যাকুলতা। কার জন্য?
শুধুমাত্র জায়ানের জন্য? অভ্যন্তরীণ এক বেপরোয়া পুরুষালী সত্তা নিজ নিজ কণ্ঠে উচ্চারণ করলো, শি ইজ লুকিং সো মাচ ফাকিং মাইন্ড, আইজ, নোজ, লিভস, এভরিথিং। পরপর ভিন্ন সত্তা উদ্গ্রীব হয়ে আওড়ায়। এতটুকু মেয়ে যেভাবে উসলে দিচ্ছে, আদৌ জানে জায়ানের সর্বাগ্রাসী পুরুষালী সত্তাকে? কেবল পূর্বের সামান্য ছোঁয়াতেই মূর্ছা যাচ্ছিল। সে নাকি জায়ানের হতে চায়। সম্পূর্ণ জায়ানের হতে গেলে বাঁচবে আদৌ? কোনো প্রত্যুত্তর করল না সৌবিষ্ট মানব। নীলাভ নয়নজগল ঘুরে ফিরে আটকে রইল গলার ক্ষতস্থানটার দিকে। পুরুষারী একটা হাত বড্ড নিঃশ্বাস করে উঠল ক্ষতস্থানটা ছুঁয়ে দিতে। সামান্য ক্ষত চিহ্নটাতে মেয়েটাকে কেন যেন বড্ড নিজের মনে হলো। এই চিহ্ন কার জন্য? তীব্র পুরুষালী সত্তা জানান দিল, তার জন্যই তো। তবুও কি মেয়েটাকে নিজের করা যায় না? মনের মাঝে উত্থলিত প্রশ্নযুগল নির্লিপ্ত এড়িয়ে গেল আবারও সে। তীব্র মানসিক টানাপোড়েন থেকে ডান হাতটা যান্ত্রিক সক্রিয়তায় উঠে যেতে থাকলো অবাধ্য কিশোরীর ক্ষতস্থান ছুঁয়ে দিতে। জায়ানের প্রগাঢ় দৃষ্টি অনুসরণ করে মেয়েটা তৎক্ষণাৎ ক্ষতস্থান ঢেকে ফেলল স্কার্ফ দ্বারা। বাজে দেখাচ্ছে বুঝি? এখন নিশ্চয়ই আরো আগেই পছন্দ করবে না তাকে। ফের জায়ানের একই দৃষ্টি পরিলক্ষিত করে নাক টেনে বলল, এটার জন্য বাজে দেখাচ্ছে না? এখন নিশ্চয়ই আরো আগেই পছন্দের কাতার থেকে বের করে দেবেন আমায়। বলেই আড়াল করতে চাইল নিজেকে মেয়েটা। জায়ান মেয়েটা নির্বুদ্ধিতার কপাল গুটিয়ে বলিষ্ঠ হাতের রুক্ষ ছোঁয়ায় চেপে ধরল সরু গ্রীবা। নিজের দিকে ফেরালো। চমকে থমকে একাকার প্রাণেশা, শিহরিত নাজুক তনু, পেলবত্বকে জায়ানের বলিষ্ঠ হাতের বড় বড় রুক্ষ আঙুলের স্পর্শ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। জ্বলসে উঠছে ঘাড়, গলা, সংলগ্ন মস্তিষ্ক ত্বক। লোকটা কি আবার রেগে গেল তার কথায়? অবুঝ বালিকার কথা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কপট স্বরে নিজের মতো আদেশ জারি করলো জায়ান। ঢাকছো কেন জোরেটাকে? ফ্রেশ থাকতে দাও, ইনফেকশন হলে সমস্যা। লামেসে বলেই পুরুষালী শক্ত গ্রীবা বাঁকিয়ে নিচের দিকে ঝুঁকলো কিছুটা। তীব্র পুরুষালী সুবাস নাসারন্ধ্রে ধাক্কা খেতে সরষির দূষক খিসে আসলো আপনা আপনি। শ্বাস কুণ্ঠাগত। কি আর দেখাচ্ছে তার জন্য? এটা কিসের লাইন? হিমালয়কে টলছে তবে? মেয়েটা দিশেহারা হলো মুহূর্তেই। গাল ফুলিয়ে নিঃশ্বাস জমিয়ে রাখলেও মুখ খবরে। সরু নাসিকা ফুটে উঠেছে ভেতরের তীব্র টান টান উচ্চটনে।